আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ পর্ব ২। লিখেছেন তেজস্মিতা মর্তুজা। পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্তু। ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন। ডাকার কারণ স্পষ্ট নয়। অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়ান আপনি। স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজের কণ্ঠস্বর শোনা গেল। ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হলো, কোনো গুরুতর বিষয় নয় তো। ভেতরে প্রবেশ করে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ। পরনে পাঞ্জাবি, মুখে চাপদাড়ি, এলাকায় এক নামে বড় ভাই, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক। নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে তো অন্তু চেনে, ভার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু ইতস্ত না করে বলল, আমাকে র্যাক দেয়া হয়েছিল স্যার। সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করেছো? কড়া শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমল না, বলল, আমাকে সিগারেট টান। ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার। বিরক্ত হলেন। তুমি কি করেছো সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছিলাম। মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের। চোখ পাকালেন তিনি। চাপা সুরে ধমকে উঠলেন, এই শিখেছো? কার সঙ্গে এই আচরণ করেছো কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র মেয়ে। সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছো এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে, আদবের বেলায় নেই ভেতরে। তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। নাম কি? অন্তু অবাক হলো। উল্টো তাকে ব্লেম করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতার ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে। মাহেজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনও মাস্টারি করে? জি না, রিটায়ার্ড করেছেন বছর খানেকের মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য। বোঝার চেষ্টা করলো অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালো না। একবার চোখ তুলে মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাতের তর্জনী আঙ্গুল তুলে ইশারা করলো অন্তুকে বের হয়ে যেতে। জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার, যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে? একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভিতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে, আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটা খুব। হামজা পটোয়ারি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছি বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটি প্রোগ্রামের বক্তব্য দেওয়ার বা নেতৃত্ব প্রদানের সময়। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেইলি ডাক কানে এলো। মেয়েটা পরিচিত, নাম তানিয়া, ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু। গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসলো সিঁড়ির উপর। গতদিন আবার কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো, কোন ইয়ারে যেন তুমি? 2nd ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়েই যায়। তোমার কি হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে? অন্তু কপাল জড়ালো। জয় আমির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো। 2 বছর ভার্সিটিতে পড়ছো, এবার কি বলবে জয় আমিরকেও চেনো না নাকি? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? কাউন্সিলরের ছেলে হামজা পটোয়ারিকে চেনো? জি চিনি। আর জয়কে? হামজার ফুফাতো ভাই জয় আমির। ও আচ্ছা। একটু দ্বিধান্বিত দেখালো অন্তুকে। তানিয়ার জয়ের
হুলিয়া বর্ণনা করতে শুরু করলো। 2 বছর আগে এখানে থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের লম্বা করে থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেন, তাতে যে লেটার আছে, ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। অন্তুর সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝলো যে তাকে সিগারেট টান দিতে বলেছিল সেই জয়, আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা। দ্রুত মাথা নাড়ালো। জি, এবার চিনেছি। কি করেছো ওরা তোমার সঙ্গে? এমনভাবে কথাটা বলল তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপার খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিছু বলবো না, এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠেছে? বললাম তো, সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কী সব হয়ে থাকে? তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র্যাগিংয়ের মেয়েদের সাথে কি কি করা হতে পারে? জি জানি, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তা ভালো। কিন্তু তুমি কি করেছো? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষার মতো কিছু তো হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো। মেয়ে মেয়ে তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলেছো কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অভদ্রতা করলে কেন? কোন সাহসে? জয়কে তো দেখছি তাহলে আসলে চেনোইনি তুমি। ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি? অন্তর খুব বলতে ইচ্ছে করলো, ঘাস কাটতে যদি নাও আসি তবে এইসব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয়ই আসি না। আসি পড়ালেখার জন্য, তা শেষ করে ফিরে যাই। চেপে গেল। শঙ্কিত হয়ে উঠেছে ইতোমধ্যে ভেতরটা। ভয়টুকু সে চাপলো ভেতরে। কিসের খবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো। একটু তাচ্ছিলের হাসল সকলে। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটিতে ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন অ্যাডমিশন নাওনি। তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানো না? কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালো? আবার ভালোও কেন? রাজনীতির চাল বোঝো না। সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জেরে, অথচ বখাটেপনা ছাড়তে পারেনি এখনো। তবে সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারিদিকে ভালোভাবে তাকালো কয়েকবার। বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর কি নিচু আওয়াজে বলল, শোনো, তুমি এখনো ছোট। এত বোকার মতো চলবে না। পরিস্থিতি বুঝে চলতে হয়, নয়তো মারা পড়বে। একটু থেমে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজা রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চেনো? হ্যাঁ, জি চিনি। ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎই কী থেকে যেন আঘাত পেয়ে কি হলো, পায়ে ক্যান্সার হলো। এরপর নাকি খালা বাড়ির জায়গায় অর্ধেক দাম নিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল। বলা চলে বিক্রি করেছিল। তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময় টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি। আর 1 বছরের সময় ছিল। খালা সেই সময় টাকা পরিশোধ করতে পারেনি। তার উপর প্রতি মাসের করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গিয়েছিল ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারো কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকলো বাড়ি খালি করার। খালা সময় চেয়ে নিয়েছিল, কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতব্বর, সমাজসেবকরা সব ছিল। সবশেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজা আর জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরও কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন
পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেননি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিলেন খালাকে, তারা যায়নি। তাদের যাওয়ার জায়গাও নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। লোক বলছে এদের মধ্যে কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতরে টিপ টিপ আন্দোলন চলছে। আওয়াজটা খুব কানে বাজছে। নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসায় বোধ করলো অন্তু। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ? আখি দেখেনি কখনো মেয়েটাকে, তবু হৃদয় যন্ত্রণা খুব লাফাচ্ছে। আচ্ছা, আখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসে জুটছে না। সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি, অথচ আজ দুদিন বুকে ভারী শঙ্কা চেপে আছে। আখি মেয়েটাকে সে দেখেনি কখনো, নাম ছাড়া কিছু জানা নেই। তবুও আজ দুটো দিন ধরে ঘরে বন্দি হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ দাপায়। নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজার ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকে হাত ব্যাগটা ধপ করে মেঝেতে রাখলো। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাক করে উঠল। এই নাটক করবা না তো অন্তু, সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাদ করে উঠল মার্জিয়া। তেমন তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি? কোথায় বলো, গা জ্বালানো সব। কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? আর কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাদারের ননদ থাকতে রাগ আর কার উপর হবে? অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? হ্যাঁ, আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারেও তাড়াবা এখান থেকে? অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে। তেমন কোনো কথা ওঠেনি যেটা জানেন আপনিও। আপনি সাধারণ বিষয়কে নিজের ভিতরে জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। রাবেয়া জোহরের নামাজ বসেছিল, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া, কিসব কথা এইসব? মুখ ঝামটি মারল মার্জিয়া। শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করুন, বলুন আমি কি করেছি। আপনার শখ পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃত করল মার্জিয়া। জানো না তুমি? হ্যাঁ, জানো না? আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায়, তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে দিতাম না। রাবিয়া গর্জে উঠলেন, এবার মৃদু সুরে। আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না, তা তো জানাই নাই তোমার। এত রহস্য করা কেন? হ্যাঁ। মার্জিয়া চিটপিট করে উঠল। বলতে পারলে তো হতোই, বলতে পারি না তো আম্মা। আর না সইতে পারি। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? অন্তিক বাড়িতে ঢুকলো। কি ব্যাপার, কিসের চেঁচামেচি চলতেছে? রাবেয়া বললেন। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু সুরে। আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? আমার মেয়েকে তাড়াবা? তার আগে আমি বের করতে পারবো না তোমায়। এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত? কি হয়, কিসের কথা কয়, কিছুর কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা, ক। মার্জিয়া স্বামীর দিকে তাকালো। অন্তির চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায়। বোন, স্ত্রী অথবা মা কাউকে একটা শব্দ বলল না। অন্তু ঘৃণিত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে। একরাশ ভাঙ্গাচোরা যন্ত্রণা আর ঘৃণা বোধ হয় জড়িয়ে এলো বুকটায়। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে।
এভাবে কতগুলো বছর কাটছে এই বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বোধমুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। একে অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। মার্জিয়া অকারণেই চিৎকার চেঁচামেচি করে। কেন করে, কিসব বলে, কিছুই বোধগম্য হয় না। আর না অন্তিক কিছু বলে। শিক্ষিত তরতরে যুবক অন্তিক, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন। গোটাটাই রহস্য। ঠিক তেমনই মার্জিয়ার আচরণও। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফুপানো আওয়াজ পেল। ফিরে তাকালো না। অবলা মা তার। আব্বু বাসায় নেই, পঞ্চগড় গিয়েছেন। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবেন না। অন্তু পড়ার টেবিলে বসলো, অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথা ঘুরছিল। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়। লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর। যুবক হিসেবে ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী। ওনার বিপরীতেই আমজাদ সাহেবের গুণগুলোতেই দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট, যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি, মারামারি, ঝামেলার শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুঁটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল, আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মানবোধের জন্য মাঝে মধ্যেই এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেতেও আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে থার্ড ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টার মশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলে এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় মেরেছিল আমজাদ সাহেব ছেলের গালে, কয়েকটার কথা বলেছিলেন। তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্রতার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনো করিস, তা কিন্তু খুয়ে তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা কেরিয়ারকে গাঙ্গে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মানবোধ, জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস, আর না প্রাণের আব্বু, না অন্তু। কারো সঙ্গে কথা নেই। কি করছে, কি হচ্ছে সবটাতে নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিনকে দিন লাই পাচ্ছে। অন্তুদের এলাকায় একবার ব্র্যাকবাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরি টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে। সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকদের সাথে, বিশেষ করে রাবিয়ার সাথে খুব এক সূক্ষ্মতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান। ভোলা ভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের,
সাফ মানা করেছিল অন্তু, সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল, তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারের কোনো ঝামেলা চলছে, আর এটাকে কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটা জের ধরে তাসিন বিথিকে অত্যাচার করছে। সেদিন সকাল 9টার দিকে বেরিয়ে পড়েছিল অন্তু সে ক্লাসের উদ্দেশ্যে। বের হবার সময় আমজাদ সাহেব ঢুকলেন। তিনি সকালের ট্রেনে দিনাজপুর ফিরেছেন কুড়িগ্রাম থেকে। অন্তুর চোখে মুখ খেলনা পাওয়ার বাচ্চার মতো উদ্ভাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। খেয়ে বের হচ্ছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নোয়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগে অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়ল? বলনি কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে। এসব সাংসারিক বিষয়ে মাথায় আনলে মন দিয়ে পড়ো। অন্তু অসন্তুষ্ট চিত্রে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ল, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি, ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হলো। এই কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতে ভার্সিটির চত্বর আজকাল ভালো চলছে না। অন্তুর বুক কাঁপলো। আবারও মনে পড়লো ভার্সিটিতে কিছু চলছে, কি তা জানা নেই। আব্বু জানে তার আভাস। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছুটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে। এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ে পা তুলে। পাশেই হামজা। দুজনের পরনেই সাদা পাঞ্জাবি। নভেম্বরের মাঝের সময়টা, শাল জড়ানো গায়ে। দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। যেন মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাবসুলভ গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে। স্থির থাকার স্বভাব নেই বোধহয়। অজানা শঙ্কায় বুকটা ধুক করে উঠল অন্তুর। এক স্থানে একটু বেশি ভিড় দেখা যাচ্ছে। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সকলে সেখানে নিচের দিকে। অন্তু কৌতূহল নিয়ে এগিয়ে গেল। ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকলো। মুহূর্ত খানিকের জন্য চোখ পড়ল জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের উপর পড়ে আছে। অন্তুর রক্ত সঞ্চালন থামল, বোধহয় উত্তেজনায়। আড়াল হলো দৃশ্যটি মানুষের ভিড়ে। বেহুশের মতো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। উবু হয়ে দাঁড়ানো লোকটাকে ধাক্কা দিয়ে একদম কাছে গিয়ে দাঁড়ালো দেহটার। কে এই মেয়েটা? আখিটা? বুকের রক্ত ছলকে উঠল অন্তুর। এত সুন্দর এই গরিব সালমা খালার মেয়ে? অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো যেন। ঘন চোখের পাপড়ি যেন এখনই ঝাপটে উঠবে। অথচ এই সুন্দর মুখখানা বিবর্ণ, খামচির দাগে ভর্তি। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। কালশিটে রং ধারণ করেছে। গাছি গাছি চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে যেন। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। নিশ্চয়ই শুধু এই কাপড়টুকুই দেহে। এই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। কারা করেছে এসব? যে লোকটিকে ধাক্কা দিয়েছিল সে এগিয়ে এলো। ধমকে উঠল অন্তুকে, পিছনে সরে দাঁড়ান। এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিনস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। নজর তুলে তাকালো অন্তু। কালচে খয়েরি শার্টে একটা ফর্সার মতো পুরুষ। অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসলো। ইন্সপেক্টর রশিদ ডাকলো তাকে। মুস্তাকিন, আপনার ফোন বাজছে। মুস্তাকিন ডিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল,
পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তুর চোখে ভিজে উঠল, আর নিয়ন্ত্রণ আসছে না। ওই যে ক্ষতবিক্ষত মেয়েটার মুখ, হিচড়ানো আঁচড়ের দাগ ত্বকে, চোখের নিচটা ফ্যাকাশে কালো বর্ণ হয়ে উঠেছে। সম্মান লুটিয়ে দেবে না বলে নিশ্চয়ই খুব হাঁচড় পাচড় করেছিল মেয়েটা। অন্তু ভিড় ঠেলে বেরিয়ে এলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? কান্নার তোর সামলানো মুশকিল হচ্ছে। অবাক হলো সে। সে কোনোদিন এভাবে কাঁদেনি। এরকম দুর্বল তো তার হৃদয় নয়। লোকের মুখে বহু শুনেছে, অন্তুর মাঝে নারী সুলভ নেই, সে কঠিন। আজ সেসব মিথ্যে প্রমাণিত হতে চাইছে কেন? কিসের ভয়? আড়ষ্ট করে তুলতে চাইছে অন্তুকে, আখির এই কাটাছেঁড়া দেহের প্রতীকে। আরও দূরে চলে এলো, মুখের নেকআপটা খুলে ফেলল। ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল মুখের চোখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে। আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়ছো কেন তুমি অন্তু? তুমি তো এমন ন। কোথা থেকে যেন পাগলের মতো ছুটতে ছুটতে এলেন সালমা খালা। বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধহয় আবার ভরে উঠেছে। নিজের উপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের উপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়াররা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজ বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? একটা মেয়ে দৌড়ে এসে সালমা খালাকে ধরল। খালার বোধহয় দাঁত লেগে গেছে। এটাই বোধহয় আখির ভাবি। এ তো আরেক গরিবের রানী। এদের চেহারায় আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। অন্তুর চোখের সামনে অপরিকল্পিতভাবে একটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। আখির স্থলে সে পড়ে আছে, রাবেয়া বেগম কাঁদছেন। আচ্ছা, মার্জিয়া এসে কি ওভাবে এসে ধরবে রাবেয়াকে, বুকে জড়িয়ে নিবে? শক্ত হলো অন্তুর চোয়াল, মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। কে করেছে এসব? জয়? হামজা? সেদিন তানিয়া যে কথাগুলো বলছিল, তার কতটুকু বাস্তব? যা তানিয়া বলেছে সেতটুকুই, নাকি আরও কিছু আছে? ওই তো দুজন বসে আছে আরাম করে, গাম্ভীর্যপূর্ণ চেহারা নিয়ে চেয়ারের উপর। গিয়ে জিজ্ঞেস করবে কেন করেছিস এসব? ব্যথা লাগেনি বুকে? আখি যখন চিৎকার করে বাধা দিয়েছিল তোদের, কোন ভিত্তিতে এই প্রশ্ন করবে অন্তু জয়কে গিয়ে? প্রমাণ তো নেই। দুজনের রাজনৈতিক দলের নেতাকর্মী, যে ছেলেগুলো ঘিরে দাঁড়িয়ে ভাই ভাই করে ডাকছে দুজনকে, ওরা কি ছাড়বে অন্তুকে? ঘুরে দাঁড়িয়ে নেকাব খুলে চোখ দুটো মুছে নিল শক্ত হাতে। এগিয়ে গিয়ে দাঁড়ালো ওদিকে। ছাত্রছাত্রীরা নিস্তেজ চোখে দাঁড়িয়ে দেখছে এই রঙ্গ তামাশা খেলা। মুস্তাকিন আখির ভাবি চাঁদনিকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য, যেই রহস্যটাও এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তুর মনে হলো মুস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনি তো সরকারি কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকলো। সোহেল এক দৃষ্টিতে বোনের লাশের দিকে চেয়ে আছে, তার চোখে পানি নেই, সেও শুধু তাকিয়েই আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করলো, কবে ফিরেছেন দেশে? সোহেল আনমনেই ছিল, একটু ঝাড়া মারলো যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কি কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর শাটারিংয়ের কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গিয়েছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানেক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয় না। শক্ত করুন নিজেদের।
এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারোর বিরুদ্ধে অভিযোগ নাই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গজিয়ে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল। না না, হুমকি দেবে কেন? তাদের কথোপকথনে ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ল। না, কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রুভ গলার সুর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এইসব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠি নাই বাড়ি থেকে, এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘাপলা বিষয়টা। আবার সহজেও বলা চলে, খুব বেশি ভয় পেয়েছে হয়তো, অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। আচ্ছা, এরা কি জানে মেয়েটাকে গণধর্ষণ করে মারা হয়েছে? গলায় আটকাচ্ছে খুব তার। এই পেশা জীবনে প্রথমবার বোধহয় সে সংকুচিত হচ্ছে মুস্তাকিন এ বিষয়ে। কেন হচ্ছে? সে আসলে র্যাপ কেস হ্যান্ডেল করেনি আগে। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে না এই যে বিবর্ণ বিবর্ণ চাদরে ঢাকা দেহটার বহিরাগত মুখটা বিভীষিকাময় এক ঘটনা বর্ণনা করছে? তা বুঝছে না বাড়ির লোক। ভয় পাচ্ছে এরা। সে চাঁদনির দিকে এগিয়ে গেল। চাঁদনি তখনও বসে আছে মাঠের উপর। মুস্তাকিন গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসলো চাঁদনির পাশে। জিজ্ঞেস করলো, আখি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি ঘাড়মাক্ত মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে। টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসির। বিকেলে বাইর হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য। এই তো ফিরে আসছে স্যার। অন্তুর কলিজার মনে হলো সজোরে এসে একটা তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে স্যার। চাঁদনির কথায় মুখ ফিরিয়ে নিল ঠোঁট কামড়ে। মুস্তাকিন উঠে দাঁড়ালো, রশিদকে ডাকলো, এদিকে আসুন। জি স্যার। রশিদ এগিয়ে এলো। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ল, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়িতে নিতে চাচ্ছে, খুব জিদ ধরে আছে। কোনোভাবেই তারা লাশ কাটা ছাড়া করতে দেওয়া রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকির মাথা নাড়ল। আচ্ছা, কথা বলছি, দ্রুত করুন। ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে। একাট হাঙ্গামা হবার চান্স আছে। তার আগে বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। রশিদ মাথা নেড়ে চলে গেল। মুস্তাকিন মোবাইলে হাতে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। রশিদ এসে পাশে দাঁড়ালো। প্রফেসর এগিয়ে এলেন ওদের দিকে। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ল সামান্য। সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল, রশিদ আলম, ইন্সপেক্টর অব থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন। কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত। কারা এসব করছে কে জানে। মুস্তাকিন কথার মাঝখানেই ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসর কথায় অনিচ্ছাকৃত হ্যাঁ ঘাড় নাড়াতে থাকলো। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো। জয় কোনো মতে ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসলো। অদ্ভুত ভঙ্গিতে থ্যাংক ইউ বলল। এরপর হুট করে বলল, লোকে আপনাদের দিকে আঙ্গুল তুলছে, আপনাদের কি খেয়াল? হামজা হাসলো। আপনি তুলছেন না আঙ্গুল? আমি জনতা থেকে খানিক আলাদা, বলা চলে নিজের পেশার খাতিরেই। প্রমাণ ছাড়া আঙ্গুল তুললে চাকরি থাকবে না। চোখ মারল হামজাকে মুস্তাকিন। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করে। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের চাপা গঞ্জন আর পরিবেশে অভিশাপের কালশিটে ধোঁয়া ছড়িয়েছে।
জয় জবাব দিল মুস্তাকিনের। আপনার চাকরি ধরুন আমি রক্ষা করব, তাহলে আঙ্গুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসল দুজনের সামনের একটা চেয়ারে। সূর্যের তেজ ও আলো কমে উত্তরে হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে জড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স কোনটা ধরব? হামজা একবার ঘাড় ফিরিয়ে জয়ের দিকে তাকিয়ে আবার মুস্তাকিনের দিকে ফিরে প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে যান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথা এলো। আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে, তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন? সে ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ল। তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখনও আমি ঘুমেছিলাম। ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো। ভাই আমাকে জাগিয়ে নিয়ে এসেছে, আমিও ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করলো, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ল। হুম, এক বাড়িতে এক ঘরে থাকতাম। লোক বদনাম করবে ভেবে থাকা হয় না। হেসে ফেললেন মুস্তাকিন। ক্ষণকাল পেরোতে তার মুখভঙ্গি সিরিয়াস হলো। ফের শুধালো, লাশ একজাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের, সেটা তো দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মেন প্রাঙ্গণের পেছন দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকের যাতায়াত অতটা নেই। দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটাই বেছে নেয়। রাতে একদম শুনশান। ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সে প্রথমে বুঝতে পারছিল না ওটা লাশ। কোনো মতে ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকেই শুনেছে সে। মুস্তাকিন দেখল পুরো আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে। রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। কথাটা কোন দিকে নির্দেশ করে বলল মুস্তাকিন, বোঝা গেল না যেন। জয় চাদরটা গায়ে থেকে খুলে গলায় পেঁচালো ওড়নার মতো করে। তারপর চমৎকার হাসলো। রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেই নেই আমার। ঘুম আসলে সকালে হয়নি বললে ঠিক, হয়তো আমার জন্য সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিন বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরেন, আমার আসতে ইচ্ছে করতেছিল না, কষ্ট হচ্ছে না বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবুও আসতে হলো। ইভেন ধর্ণা ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এখানে নিরস মুখে। এখানে অনেকগুলো গালি দেওয়া হয়েছে, এই গালিগুলো আমি আর উচ্চারণ করলাম না, আমি বাকিটাটুকু পড়ে নিচ্ছি। আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? মুস্তাকিন কথাটা বলে ভ্রু উঁচায়। জয় চাদরটা গলা থেকে হাতে কবজিতে জড়াতে জড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না তা লোক জানে, আর তা কি আমি জানার আগেই আমি জানছি, এরপর লোকেরা জানাইছে, তখন লোক জেনেছে। মুস্তাকিন ভ্রু কুঁচকে চেয়ে আছে, অথচ তার ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি। হামজা ও জয়ের ঠিক বিপরীত পার্শ্বে অবস্থানকারী হিসেবে যেন আজ পেশাগতভাবে তার অভিষেক হয়ে গেল। জয়কে জিজ্ঞেস করে মুস্তাকিন, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখবো? এই শীতল কথোপকথনগুলোর প্রফেসরের কাছে আগামাথাহীন প্রলাপ লাগছিল, অথচ তিনজনের বেশ স্বাচ্ছন্দ্যে নিজেদের আলোচনা সম্পূর্ণ করে উঠল। জয় তাকালো মুস্তাকিনের দিকে। কপট কৃত্রিম চিন্তার ছাপ ফুটালো তার মুখে। হুম, এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টোপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে, যেহেতু মেয়েটা মরে গেছে। এত তাড়াতাড়ি তাড়াতাড়ি মরে কি লাভ? মরবো এরকম কোনো কেসের দায়ী তবে একটু বয়সকালে। এখনও বিয়ে শাদি করিনি, বিশেষ তো বাসরটা। এখন মরাটা ঠিক না, এটা থেকে বাদ রাখুন আমায়। অকপট পাগলাটে অভিব্যক্তি, অথচ মুস্তাকিনও এতে কোনো বিশেষ চমকিত প্রতিক্রিয়া দেখালো না। জয় উঠে গেল চেয়ার ছেড়ে। মুস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলরের সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে। আপনি আসলেও পারেন। হামজা পাঞ্জাবির হাতে বোতাম খুলে তা কোনোয়ের গোটাতে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বু যাবে। আমার কাজ আছে, বুঝতেই পারছেন, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছনে ফিরে দেখলো হামজাকে পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারটায়।
মুখে চাপদাড়ি, পুরো ঠোঁটের উপর ঘন গোঁফ, গায়ে জড়ানো চাদরটা প্রান্ত ঝুলছে একপাশে। তার একটু দূরেই দাঁড়িয়ে সিগারেটের লম্বা টান দিচ্ছে জয়। তার নজর অনুসরণ করে তাকিয়ে দেখল ভিকটিমের দেহের অদূরে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিত মেয়েটির দিকে বক্র দৃষ্টিকোণে চেয়ে আছে জয়। এই মেয়েটি তখন ধাক্কা দিয়েছিল তাকে। পরিবেশ আর সকলের কাছে নারকীয়, অথচ দুই ভাই নির্লিপ্ত। তবে এ থেকে এটা প্রমাণ করা যায় উপায় নেই, এরা অপরাধে যুক্ত। জিপে উঠে বসলো মুস্তাকি, নজর পড়ল আবারও মেয়েটির উপর। বিমর মূর্তির ন্যায় চেয়ে আছে লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। মর্গ থেকে লোক এসেছে, অথচ লাশটিকে ল্যাবে নেওয়ার কথা।